হ্যালো, আসসালামু আলাইকুম। সহজ পাঠ বাই মাহফুজাতে আপনাদের সকলকে স্বাগত। গত ক্লাসে সিআরপিসির আমরা কিছু বেসিক ব্যাপার নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসটিতে আমরা স্টার্ট করব সেকশন 29C অফেন্স নট পানিশেবল উইথ ডেথ নিয়ে। সরকার হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শক্রমে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অর অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে সকল ধরনের অপরাধের শাস্তি দেওয়ার এখতিয়ার দিয়েছেন, শুধুমাত্র মৃত্যুদণ্ড ব্যতীত। তার মানে আমরা বুঝতে পারছি অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উভয়ই মৃত্যুদণ্ড ব্যতীত যে কোনো প্রকার শাস্তি তারা দিতে পারবেন যে কোনো অপরাধীকে। দ্বিতীয়তে আসি। দ্বিতীয়তে বলা হচ্ছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের কাছে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড এবং 10 বছরের কারাদণ্ড ব্যতীত সকল অপরাধের জন্য বিচার ক্ষমতার অধিকার দিয়েছেন। তার মানে এখানে বলেছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যে জাজ কোর্ট রয়েছে, যে বিচারকগণ রয়েছে, সে বিচারকগণের কাছে শুধুমাত্র মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড এবং 10 বছরের কারাদণ্ড ব্যতীত, মানে এই তিনটি কারাদণ্ড বা মৃত্যুদণ্ড ব্যতীত সকল ধরনের অপরাধের জন্য তিনি বিচার ক্ষমতা পেয়েছেন হাইকোর্ট দ্বারা। এখন আমরা দেখে নিব সেকশন 33 অ্যান্ড 33A। সেকশন 33 তে বলা আছে জরিমানা অনাদায়ে অপরাধীর দণ্ড 1/4 বেশি হবে না। অর্থাৎ কোনো অপরাধীকে যদি জরিমানা এবং কারাদণ্ড উভয়ই দেওয়া হয় এবং সে অপরাধী যদি জরিমানা অনাদায় করে বা আদায় করতে না পারে, সেই ক্ষেত্রে তা অবশ্যই 1/4 বেশি হবে না। আর এটি বলা আছে আমাদের সেকশন 33 তে। সেকশন 33A তে বলা আছে 29C ধারা বলে বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট আদালত মৃত্যুদণ্ডাদেশ বা 7 বছরের অধিক কারাদণ্ড বা যাবজ্জীবন ব্যতীত অপরাধীকে যে কোনো দণ্ডে দণ্ডিত করতে পারেন। অর্থাৎ আমরা কিছুক্ষণ আগে যখন দেখলাম সেকশন 29C অফেন্স নট পানিশেবল উইথ ডেথ, সেখানে আমরা দেখেছি যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অ্যান্ড অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্লাস মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যে জাজগণ রয়েছেন, তারা মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড এবং 10 বছরের কারাদণ্ড ব্যতীত যে কোনো পরিমাণ দণ্ড তারা দিতে পারেন। এবং 33A তে বলা আছে যারা স্পেশাল পাওয়ার পেয়ে থাকেন যে ম্যাজিস্ট্রেটগণ, তারা মৃত্যুদণ্ডাদেশ, 7 বছরের অধিক কারাদণ্ড বা যাবজ্জীবন ব্যতীত অপরাধীকে যে কোনো দণ্ডে দণ্ডিত করতে পারেন। তার মানে ম্যাজিস্ট্রেটগণ কি করবেন? বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটগণ মৃত্যুদণ্ডাদেশ, 7 বছরের কারাদণ্ড বা যাবজ্জীবন ব্যতীত যে কোনো প্রকারের, যেমন 6 বছরের, 5 বছরের সাথে কিছু অর্থদণ্ড, এরকম করে তারা দণ্ডিত করতে পারবেন যে কোনো অপরাধীকে। চলুন এবার দেখে নেওয়া যাক সেকশন 54 হোয়েন পুলিশ মে অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট। আমরা সচরাচর জেনে থাকি যে উইদাউট ওয়ারেন্ট কাউকে অ্যারেস্ট করা যায় না, কিন্তু কিছু কিছু উপায় আছে যার মাধ্যমে পুলিশ চাইলে যে কোনো অপরাধী ব্যক্তিকে পুলিশ উইদাউট ওয়ারেন্টে অ্যারেস্ট করতে পারে, এবং সেগুলো কি আমরা এই ধারায় দেখব। এই ধারায় একে বলা আছে কোনো ব্যক্তি যদি আমলযোগ্য অপরাধের সাথে যুক্ত হয় বা সন্দেহভাজন হয়। অর্থাৎ আমলযোগ্য অপরাধ বলতে কি বোঝায়? আমলযোগ্য অপরাধ বলতে বোঝাচ্ছে যে অপরাধগুলো আমলে নেওয়া যাবে এবং অপরাধগুলোর দণ্ড সাপেক্ষ, সেই অপরাধগুলোর জন্য পুলিশ চাইলেই যে কাউকে উইদাউট ওয়ারেন্টে অ্যারেস্ট করতে পারেন। সেকেন্ড, বেআইনিভাবে ঘর ভাঙার সরঞ্জাম রাখলে। বেআইনিভাবে যখন কারো কাছে ঘর ভাঙার সরঞ্জাম থাকবে, তখন পুলিশ চাইলেই উইদাউট ওয়ারেন্টে অ্যারেস্ট করতে পারেন। 3, সরকার যদি কোনো ব্যক্তিকে অপরাধী ঘোষণা করে। আমরা জানি সরকার, আমাদের প্রাইম মিনিস্টার চাইলে তিনি কি করতে পারেন? যে কোনো অপরাধীকে, যে কোনো ব্যক্তিকে অপরাধী হিসেবে ঘোষণা করতে পারেন। তার কাছে সেই পাওয়ার আছে। কোনো ব্যক্তির কাছে চোরাই মাল থাকলে বা সন্দেহভাজন হলেও কি করতে পারে? অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্টে পুলিশ তাদেরকে গ্রেফতার করতে পারে। 5 নাম্বার,
আইনি কাজে বাধা দিলে এবং পুলিশ হেফাজত থেকে পালিয়ে গেলে। আইনি কাজে বাধা, পুলিশ কাউকে গ্রেফতার করতে যাচ্ছে অথবা কোনো কিছু খুঁজতে যাচ্ছে, সার্চে গিয়েছে, সে অবস্থায় যদি বাধা দেওয়া হয় বা পুলিশের হেফাজতি থেকে যদি কোনো ব্যক্তি পলায়ন করে, সেই ক্ষেত্রে অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্টে তাকে গ্রেফতার করা যেতে পারে। ৬. সশস্ত্র বাহিনী থেকে কেউ পালিয়ে গেলে। সশস্ত্র বাহিনী থেকে কেউ পালিয়ে গেলে অর্থাৎ আর্মি যে সেকশনটা রয়েছে সেই সেকশন থেকে যদি কেউ পালিয়ে যায় বা পালিয়ে চলে আসে, সেই ক্ষেত্রে কি হতে পারে? অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্টে পুলিশ গ্রেফতার করতে পারে। ৭. বাংলাদেশের বাহিরে কোনো ব্যক্তি আমলযোগ্য অপরাধ করলে। প্রথমে আমরা শুনে নিয়েছি যে আমলযোগ্য অপরাধটা কি। অর্থাৎ বাংলাদেশের বাহিরেও যদি কোনো ব্যক্তি কোনো অপরাধ সংগঠন করে এবং তা যদি আমলযোগ্য হয়, তাহলে অবশ্যই পুলিশ চাইলে উইদাউট ওয়ারেন্টে তাকে অ্যারেস্ট করতে পারেন। মুক্তিপ্রাপ্ত আসামি যদি ৫৬৫ ধারা অমান্য করেন। ৫৬৫ ধারায় বলা আছে যারা মুক্তিপ্রাপ্ত আসামি হয়, সরকার তাদের কিছু নীতিমালা দিয়ে থাকেন, যেমন বাসস্থান পরিবর্তন করতে পারবেন না বা এই টাইপের কোনো কিছু ৫৬৫ বলা আছে। তো মেইনলি মুক্তিপ্রাপ্ত আসামি যদি সেই ৫৬৫ ধারা অমান্য করেন, তখন অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্টে পুলিশ কি করতে পারবেন? গ্রেফতার করতে পারবেন। ৯ নাম্বার, কোনো পুলিশ অফিসার যদি গ্রেফতার করার জন্য অনুমতি দেন, অর্থাৎ কোনো পুলিশ অফিসার দায়িত্বে আছেন কিন্তু তিনি অন্য কাজে ব্যস্ত অথবা তার কাছে অন্য আরেকটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, সেই ক্ষেত্রে দেখা গেল পুলিশ অফিসার তার ঊর্ধ্বতন কর্মকর্তা অথবা তার নিম্নস্থ কর্মকর্তা কাউকে যদি গ্রেফতারের কথা বলেন, তো সেই ক্ষেত্রে উইদাউট ওয়ারেন্টে অ্যারেস্ট করতে পারেন। ভবঘুরে অভ্যাসগত দস্যু প্রভৃতিকে গ্রেফতার সম্পর্কে বলা আছে এই ধারায়, সেকশন 55-এ। বিশেষ দ্রষ্টব্যতে বলা আছে থানার ভারপ্রাপ্ত অফিসার বা ব্যক্তিগণ চাইলে গ্রেফতার করতে পারেন বা করাতে পারেন। তাহলে দেখে নেওয়া যাক কোন কোন উপায়ে গ্রেফতার করতে পারেন বা করাতে পারেন। আমলযোগ্য অপরাধের উদ্দেশ্যে নিজের উপস্থিতি গোপন করলে বা সাবধানতা গ্রহণ করলে। যদি কোনো ব্যক্তি এমন অপরাধ সংগঠন করে যা আমলযোগ্য এবং তিনি তার জন্য নিজের উপস্থিতি গোপন করে বা সাবধানতা অবলম্বন করে, তবেই তাকে গ্রেফতার করা সম্ভব। ২. ব্যক্তিটি যদি নিজ এলাকা দাবি করে কিন্তু তাতে তার প্রকাশ্যে কোনো জীবিকা উপার্জন নেই বা নিজ সম্পর্কে সঠিক বিবরণ দিতে ব্যর্থ হন, তাহলে। ৩. যে ব্যক্তি অভ্যাসগত ডাকাত, গৃহভঙ্গকারী ও চোর বলে পরিচিত বা বলপূর্বক সম্পত্তি গ্রহণ বা ভৃতি সৃষ্টি করে তাকে। অর্থাৎ যে ব্যক্তি অভ্যাসগতভাবে ডাকাত, যে প্রতিনিয়ত ডাকাতি করছে বা যার স্বভাবে আছে ডাকাতি করা, গৃহভঙ্গকারী বা চুরির কাজ করা এবং বলপূর্বক কারো সম্পত্তি গ্রহণ বা কাউকে ভয়ভীতি দেখানো, তাদেরকে চাইলেই গ্রেফতার করা সম্ভব। সিআরপিসিতে সেকশন 55, 54, 57 যথেষ্ট পরিমাণ গুরুত্বপূর্ণ। আমরা কিছুক্ষণ আগে সেকশন 54, 55 সম্পর্কে দেখেছি। এখন আমরা দেখব সেকশন 57, নাম ও বাসস্থান জানতে অস্বীকৃতি জানালে তাকে কিভাবে গ্রেফতার করা যেতে পারে। কোনো ব্যক্তি যদি আমলযোগ্য অপরাধ করে বা অভিযুক্ত হয় এবং পুলিশ অফিসার যদি নাম বা বাসস্থান জানতে চান কিন্তু সেই ব্যক্তি ভুল তথ্য দিয়ে থাকে, তখন গ্রেফতার করা যাবে। অর্থাৎ আমরা দেখছি যে কোনো অপরাধী ব্যক্তি বা সন্দেহভাজন ব্যক্তি যদি তার নাম বা বাসস্থান জানাতে অস্বীকৃতি জ্ঞাপন করে অথবা কোনো ভুল তথ্য দিয়ে থাকে, তবে তাকে গ্রেফতার করা যাবে। ২. নাম বা বাসস্থান সম্পর্কে নিশ্চিত হলে তাকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির হওয়ার উদ্দেশ্যে জামিনদার বা জামিনদার ব্যতীত মুচলেকা নিয়ে ছেড়ে দিতে হবে। অর্থাৎ আমরা দেখছি কি, যদি সঠিকভাবে সঠিক নাম এবং বাসস্থান নিশ্চিত হওয়া যায়, তবে সেই ব্যক্তিকে ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থিত হওয়ার মাধ্যমে জামিনদার অথবা জামিনদার ব্যতীত মুচলেকা নিয়ে ছেড়ে দিতে হবে। ৩.
গ্রেফতারের ২৪ ঘন্টার মধ্যে সঠিক তথ্য না পাওয়া গেলে মুচলেকা দিতে ব্যর্থ হলে ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করতে হবে। অর্থাৎ আমরা জানি কোনো ব্যক্তিকে গ্রেফতারের ২৪ ঘন্টার মধ্যে ছেড়ে দিতে হয়। এখন যদি দেখা যাচ্ছে ২৪ ঘন্টার মধ্যে আমরা কোনো সঠিক তথ্য প্রমাণাদি পাচ্ছি না, তখন মুচলেকা দিতেও যদি ব্যর্থ হয়, সে অবস্থায় ম্যাজিস্ট্রেটের কাছে কি করতে হবে? সেই ব্যক্তিকে প্রেরণ করতে হবে। বিগত লেকচারগুলোতে আমরা জেনেছি যে কোনো ব্যক্তি বা অপরাধকৃত কোনো ব্যক্তির ক্ষেত্রে কিভাবে তাকে গ্রেফতার করা যায়, বা গ্রেফতারের পদ্ধতি, বা কিভাবে তাকে প্রেরণ করতে হবে ম্যাজিস্ট্রেটের কাছে, অথবা কিভাবে তাকে সোপর্দ করা যায়, এই সম্পর্কে আমরা দেখেছি। এখন আমরা দেখব জাতীয় সংসদের কোনো সদস্যকে যদি গ্রেফতার করা হয়, তবে সেই ক্ষেত্রে তার পদ্ধতি কি হবে, বা আদৌ তাকে গ্রেফতার করা যাবে কিনা। তাহলে চলুন দেখে নেওয়া যাক। কোনো সদস্য যদি অপরাধ করে থাকে, অর্থাৎ জাতীয় সংসদের কোনো সদস্য যদি কোনো অপরাধ করে থাকে, তবে আদালত কর্তৃক কর্তৃপক্ষ অথবা জাজ বা ম্যাজিস্ট্রেট অথবা নির্বাহী কর্তৃপক্ষ দ্বারা ৩ নং তফসিল প্রদত্ত ফর্ম অনুযায়ী সকল বিষয় লিপিবদ্ধ করে স্পিকারকে জানাতে হবেন, কারণ স্পিকার জাতীয় সংসদের মূল বস্তু। সেকেন্ডে আসছি, কোনো ব্যক্তি দণ্ডপ্রাপ্তির পর আপিলে জামিনে মুক্তি পেলে তাও স্পিকারকে জানাতে হবে তৃতীয় তফসিলের মাধ্যমে। অর্থাৎ কোনো সদস্য যদি দণ্ডপ্রাপ্তির পর আপিলে জামিন পেয়ে মুক্তি পায়, তবে স্পিকারকে তা অবশ্যই জানাতে হবে, এবং তা অবশ্যই ৩ নং তফসিলের মাধ্যমে। তৃতীয়তে বলা আছে, স্পিকারের অনুমতি ব্যতীত সংসদের সীমার মধ্যে কোনো সদস্যকে গ্রেফতার করা যাবে না। অর্থাৎ স্পিকারকে জানানো ছাড়া বা তার অনুমতি ব্যতীত সংসদের যে সীমানা রয়েছে তার মধ্যেও সংসদের নির্বাচিত কোনো সদস্যকে গ্রেফতার করা যাবে না। ৪, স্পিকারের অনুমতি ব্যতীত কোনো সদস্যের উপর পরোয়ানা জারি করা যাবে না। অর্থাৎ চাইলেই স্পিকারের অনুমতি ব্যতীত কোনো সদস্যের উপর কি করা যাবে না? পরোয়ানা জারি করা যাবে না। কারণ অবশ্যই সে মানুষটি সংসদ সদস্য হতে হবে। সংসদ সদস্য ব্যতীত যে কোনো ব্যক্তিকে পরোয়ানা জারি করা ছাড়াও অপরাধকৃত ব্যক্তি যদি হয়, তাহলে তাকে গ্রেফতার করা যাবে। কিন্তু স্পিকারের অনুমতি ব্যতীত সংসদের সদস্য যদি হয়ে থাকেন, তার উপর কি করা যাবে না? পরোয়ানা জারি করা যাবে না। আজকের ক্লাসগুলো আপনারা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন, এবং আশা করি খুব ভালোভাবেই বুঝতে পারবেন। যথেষ্ট সাবলীলভাবে বোঝানোর চেষ্টা করেছি। যদি কোনো ঘাটতি থেকে থাকে, তার জন্য অত্যন্ত দুঃখিত। আজকে আর নয়। ধন্যবাদ আপনাদেরকে ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য। আশা করি নির্ভুলভাবে পরবর্তীতেও ভিডিওগুলো আপলোড দিয়ে যাব আপনাদের উপকারার্থে। আপনারা যদি এতে উপকৃত হন, তাতে আমি অত্যন্ত খুশি হব। যদি কোনো প্রবলেম ফেস করে থাকেন, অবশ্যই কমেন্টে জানাবেন এবং তা সলভ করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।